রবিবারের বিকেল সবে জমে উঠেছে। কলকাতায় হালকা উত্তরে হাওয়ার আনাগোনা শুরু হয়েছে। বৈঠকখানায় নিজের পছন্দের চেয়ারে বসে সুগন্ধ ছড়ানো দার্জিলিং চায়ের কাপে একটা জুৎসই চুমুক দিয়ে ৯৫ বছরের নিশি জ্যাঠা একটা হুংকার ছাড়লেন। তোরা আজকালকার ছোকরা বাজারের কি বুঝিস? তোরা তো পালং শাক ও মোবাইল টিপে কিনিস। ছাতুবাবুর বাজার দেখেছিস কখনো? ছাতুবাবু নামটাই শোনা নেই তো আজকালকার এই ছেলেপুলেরা ছাতুবাবুর বাজার চিনবে কি করে? আরেকটু খোঁজ নিতে গিয়েই বেরোলো ছাতুবাবু একা নন, তার নামের সঙ্গেই উচ্চারিত হয় আরেকজনের নাম, তিনি লাটুবাবু। কে ছিলেন এই ছাতুবাবু লাটুবাবু? নমস্কার, আমি রিমি। পকেট হিস্ট্রির আজকের পর্বে চলুন খুঁজে দেখি ছাতুবাবু লাটুবাবুর ইতিহাস। পিছিয়ে যেতে হবে অনেকটা, জানতে হবে একটি মানুষের ইতিহাস যার নাম রামদুলাল দে সরকার এবং যিনি পরবর্তীকালে দুলাল সরকার বলেই অধিক পরিচিত হবেন। এবার আমরা আরও একটু পিছিয়ে খুঁজে নিই বলরাম দে সরকারকে, যিনি ছিলেন দুলাল সরকারের বাবা। থাকতেন রাজারহাট যাওয়ার পথে রেকজানি গ্রামে। উইকিপিডিয়ার ভাষায় যা এখন রেকজুয়ানি, পশ্চিমবঙ্গের একটি সেন্সাস টাউন। চাষির ছেলেদের একটু বাংলা লিখতে পড়তে শিখেই কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন বলরাম। কিন্তু তারপর একদিন গ্রাম ছাড়তে বাধ্য হলেন তিনি। খুব সম্ভবত সেটা ১৭৫১ সাল। একটানা বর্গীর আক্রমণে বাংলার গ্রাম তখন তছনছ হয়ে যাচ্ছে। সেই রকমই এক ঘোর বিপদের দিনে বর্গীদের থেকে বাঁচতে স্ত্রীকে নিয়ে গ্রাম ছাড়লেন বলরাম। স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। যাওয়ার পথে কোনো এক নির্জন স্থানে এক পুত্র সন্তান প্রসব করেন স্ত্রী। সেই পুত্রের নাম আমরা আগেই বলেছি, রামদুলাল দে সরকার। ইতিহাস বলছে রামদুলালের শৈশব কাটলো তার দাদু দিদার কাছে, কারণ তার বাবা মা দুজনেই অকালে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন। রামদুলালের মাতামহ অর্থাৎ দাদু ছিলেন অত্যন্ত দরিদ্র। মূলত ভিক্ষাবৃত্তির মাধ্যমেই তিনি সংসার চালাতেন। এরপর ঘটনাচক্রে তিনি হাটখোলার বিখ্যাত ব্যবসায়ী মদনমোহন দত্তের বাড়িতে রাঁধুনির কাজ পান। এইবার ভাগ্যদেবতার সদয় হওয়ার পালা শুরু হয়। দত্তবাড়ির ছেলেদের সঙ্গে লেখাপড়া করে রামদুলাল রীতিমতো বাংলা এবং কাজ চালানোর মতো ইংরেজি রপ্ত করে ফেলে। এখান থেকেই শুরু হয়ে যায় রামদুলালের কর্মজীবন। মদনমোহন দত্ত প্রথমে রামদুলালকে কাজ দেন তার কাছারি বাড়িতে, মাইনে মাসে ৫ টাকা। রামদুলাল মন প্রাণ দিয়ে কাজে লেগে পড়ে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং রামদুলালের কাজে মদনমোহন ভীষণ খুশি হন। এইবার ঘটে রামদুলালের পদোন্নতি। মাইনে বেড়ে হয় দ্বিগুণ, অর্থাৎ মাসে ১০ টাকা। রামদুলালের ডেজিগনেশন দাঁড়ায় জাহাজ সরকার। রামদুলালের মূল কাজ হয় তখন মদনমোহন দত্তের প্রতিনিধি হিসাবে মেসার্স টুলহো অ্যান্ড কোম্পানির নিলামে নিয়মিতভাবে হাজির থাকা। কাটতে লাগলো দিন, কিন্তু দিন তো আর একরকম ভাবে কাটবে না। এবার ভাগ্যদেবতা রামদুলালের জীবনের গতিপথে আরেকটা বিচিত্র বাঁক নিয়ে এলেন। ঘটল এক অভাবনীয় ঘটনা। একদিন নিলামে উপস্থিত থেকে রামদুলাল কিনে ফেললেন একটি সাবমেরিন, অর্থাৎ ডুবোজাহাজ। খরচ হলো ১৪,০০০ টাকা। সেই সময়ে ১৪,০০০ টাকা। কিন্তু ডুবোজাহাজ কিনে রামদুলাল একটু চিন্তায় পড়লেন। এই ডুবোজাহাজ কিভাবে চলে, কি বা তার কার্যকারিতা, কিছুই তো তিনি জানেন না। ঝোঁকের মাথায় এত টাকা দিয়ে এটা কেনা কি ঠিক হলো? কর্তামশাই অর্থাৎ মদনমোহন দত্তের প্রতিক্রিয়াই বা কি হবে? চিন্তিত হয়ে তিনি এবার ফেরার পথ ধরলেন। এমন সময় এক সাহেব তার পথ আটকালো। সেই সাহেব রামদুলালের থেকে ওই ডুবোজাহাজটাই কিনতে চায়। কিছুক্ষণ ওই সাহেবের সঙ্গে কথা বলেই রামদুলাল বুঝে ফেললেন এই ডুবোজাহাজ সম্পর্কে সাহেবের বিস্তর জ্ঞান। রামদুলাল অবশেষে ১৪,০০০ টাকায় কেনা ডুবোজাহাজটি ওই সাহেবকেই বেচে দিলেন। এখন প্রশ্ন হলো, কত টাকায় বেচলেন? উত্তর হলো, প্রায় ১,০০,০০০ টাকায় বেচলেন। এইটা শুনে আপনাদের চোখ নিশ্চয়ই কপালে উঠে গেল। এই তথ্য প্রথম দেখে আমাদেরও ঠিক তাই হয়েছিল। অর্থাৎ এই ডুবোজাহাজ কেনা এবং বেচার মাধ্যমে রামদুলাল একটা বিশাল অঙ্কের মুনাফা করলেন। সেই মুনাফার বিরাট অঙ্কের টাকার থলিটি নিয়ে এবার রামদুলাল সোজা হাজির হলেন মদনমোহন দত্তের কাছে। খুলে বললেন সব কথা। কর্তার হাতে তুলে দিলেন টাকার থলি। রামদুলালের ব্যবসায়ী বুদ্ধি এবং অবশ্যই সততায় ভীষণ খুশি হলেন মদনমোহন। তিনি ওই টাকার থলিটি পুরো টাকা সমেত তুলে দিলেন আবার রামদুলালেরই হাতে। এখান থেকেই শুরু হলো রামদুলাল দে সরকার ওরফে দুলাল সরকারের জীবনের এক নতুন অধ্যায়।
তিনি বেশ কয়েকদিন মার্কিন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ শুরু করলেন। অর্থ, মান এবং ইজ্জত একসাথে বাড়তে শুরু করলো। নিজের রোজগার বাড়ার সঙ্গে সঙ্গেই রামদুলাল মন দিলেন সামাজিক কল্যাণে। শোনা যায় একবার মাদ্রাজে দুর্ভিক্ষ হয়েছিল। টাউন হলে সভা ডাকা হলো ত্রাণ তহবিল গঠন করার জন্য। রামদুলাল একাই দিলেন নগদ 1,00,000 টাকা। হিন্দু কলেজ তৈরির সময় রামদুলাল দিলেন 30,000 টাকা। বেলগাছিয়ায় তৈরি করলেন অতিথিশালা। দাতব্য চিকিৎসার জন্য তিনি নিজে 3 জন কবিরাজকে মাইনে দিয়ে বহাল করেছিলেন। প্রতিদিন তিনি 70 টাকা বরাদ্দ রাখতেন তার কাছারিতে আসা দুস্থদের সাহায্য করার জন্য। এই পরিমাণ দান ধ্যানের পরেও তার মৃত্যুর সময়ে তার সম্পত্তির পরিমাণ ছিল 1,23,00,000 টাকা। আবার চোখ কপালে উঠে গেলেও আমাদের সংগৃহীত তথ্য তো তাই বলছে, 1,23,00,000 টাকা। এইবার আপনাদের আসল প্রশ্নটার জবাব দিই। এ হচ্ছে রামদুলাল দে সরকার বা দুলাল সরকারের গল্প। ছাতুবাবু লাটুবাবু গেলেন কোথায়? এবার সেই কথাই বলি। রামদুলাল 2টি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী নিঃসন্তান অবস্থাতেই মারা যান, কিন্তু তার দ্বিতীয় স্ত্রী 5 মেয়ে ও 2 ছেলের জন্ম দেন। একদম ঠিক ধরেছেন। বড় ছেলে ছিলেন ছাতুবাবু এবং ছোটজন ছিলেন লাটুবাবু। ছাতুবাবুর পোশাকি নাম ছিল আশুতোষ দে সরকার এবং লাটুবাবুর প্রমথনাথ দে সরকার। এই বড় ছেলে ছাতুবাবুর নামেই রামদুলাল তৈরি করেছিলেন কোম্পানি, যার নাম ছিল মেসার্স আশুতোষ দে অ্যান্ড নেফিউ। লাটুবাবু অর্থাৎ প্রমথনাথ পরবর্তীকালে পুরোপুরি বাবার ব্যবসাতেই মন দিয়েছিলেন। আর আশুতোষ অর্থাৎ ছাতুবাবু সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে তিনি সে সময়ের অত্যন্ত নামজাদা একজন সেতার বাদক ছিলেন। তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের গুণী সঙ্গীতজ্ঞরা ছাতুবাবুর সাহায্য লাভ করতেন। তার নামেই তো বিডেন স্ট্রিটে বিখ্যাত ছাতুবাবুর বাজার। এমনকি এই বাংলার প্রথম স্থায়ী নাট্যশালা তৈরি হলো তাঁরই নামাঙ্কিত ছাতুবাবুর মাঠে। ছাতুবাবু লাটুবাবুর বাবা অর্থাৎ রামদুলাল 73 বছর বয়সে 1825 সালে 1 এপ্রিল যখন মারা যান, তখন তার সম্পত্তির মূল্য 1,23,00,000 টাকা। একথা আগেই বলেছি। সেই সম্পত্তির পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখেই রামদুলালের শ্রাদ্ধে সেই সময় খরচ হলো 5 লক্ষ টাকা। ইতিহাস হারিয়ে যায় যদি তাকে বাঁচিয়ে না রাখা যায়। ছাতুবাবু লাটুবাবুর সম্পর্কে এই সমস্ত তথ্যই পাওয়া যায় নাট্য গবেষক সলিল সরকারের লেখা থেকে। আমরা বাঙালিরা বড় সহজে ভুলে যাই। ভুলে যাওয়া আমাদের একটা বহু পুরনো রোগ। পকেট হিস্ট্রিতে এরকমই কোনো হলদে হয়ে যাওয়া ইতিহাস নিয়ে আবার ফিরে আসবো আগামী পর্বে। যদি আমাদের কাজ ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আত্মীয় বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। আবার বলছি, ভালো লাগলে তবেই করবেন, না হলে কিন্তু নয়। আজকের মতো আমি রিমি বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর অবশ্যই আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।